আগে ছিল জল ধরো জল ভরো, এখন জলাভূমি ধরো মাটি ফেলো। শুধুমাত্র ভাতা সর্বস্বতা। যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তাতে সব থেকে বেশি জোর দিয়েছে স্কিল এডুকেশনের উপরে। সেই জন্যই কি প্রায় 8,500 স্কুল বন্ধ করে দিল। এই রাজনীতিতে আসার পর যদি সব থেকে বেশি স্যাক্রিফাইস কাউকে করতে সে হচ্ছে স্বাভাবিকভাবে আমার স্ত্রীকে। সুকান্তদা পৌঁছতে গেল, তাকে ঘিরে প্রায় মেরে ফেলার চেষ্টা করা। ওই যে বলছিলাম না, মন্ত্রী থাকবো কি থাকবো না, সাংসদ থাকবো কি থাকবো না। বালুরঘাটের মাটি, তার খবর কিন্তু এখন সর্বত্র। মোদের জীবন কদিনের তরে, তোমার মহিমা হোক মা অমর। নমস্কার। যারা শহরের মানুষ, যারা সারাক্ষণ গাড়ির আওয়াজ শুনছেন, জ্যাম, চিৎকার, ভিড় আওয়াজ শুনছেন, তারা ভাবেন মাঝে মাঝে একটু ছুটিতে একটু গ্রামের দিকে যেতে পারলে কেমন হতো। একটু নিরিবিলি জায়গা, যেখানে অনেক কিছুই নেই। আবার যেখানে অনেক কিছুই নেই, সেখানে মানুষেরা চান যে একটু বাকি অন্য সুবিধাগুলো আমাদের এখানে এলে কেমনটা হতো। আমার বাড়িও হাওড়ায়, সেই মফস্বল। এখন এত গাড়ি ঘোড়া ছিল না, তো তারপর এসে রোজ চুলে তেল দিতাম। কেন এই কথাগুলো বলছি? কারণ একটা ধারণা থাকে লোকজনের। এবার সেই ধারণাগুলো যারা ভাঙে, তারা বাকিদের কাছে একটা চমৎকার উদাহরণ হয়ে যায়। ঠিক তেমনই আমি একজন দাদার সঙ্গে কথা বলবো। দাদা মানে ওই দাদা নয় যে দাদা খুব অনুপ্রেরণার সঙ্গে বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে। এটা এমন একজন দাদা যার সঙ্গে পরিষ্কার হাত ধরে গল্প করতে ইচ্ছা করে, আড্ডা মারতে ইচ্ছা করে। আর পরিষ্কার মাঝে মাঝে একটু বয়স কাছাকাছি হলে বলতে, জিজ্ঞাসা করতে সাহস হয়, কি করে পারলে গো? তেমন এক দাদা রয়েছেন আমাদের সঙ্গে, আমার দাদা সুকান্ত মজুমদার। নমস্কার ভিঞ্চিদা। এই যে ভিঞ্চিদাটা বলতে গেলেই পরে যখন টপিক আসবে তখন বলবো। ডক্টর সুকান্ত মজুমদার, ভারী হয়ে গেল না? ইয়েস, এই ভারটা হচ্ছে একটা লড়াইয়ের ভার। লড়াই সবার আছে। এবার বিরাট আমরা যে কোনো আড্ডায়, যে কোনো জায়গায় আমরা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে যখন ওই বালুরঘাটের ওখান থেকে একটা ছেলেকে দেখতে পাই, তখন প্রচুর মানুষ স্বপ্ন থাকে। শুধু সেটা বালুরঘাটে আটকে নেই, তা যখন দেখেন যে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার সঙ্গে মিটিং করছেন, দেশের মানুষের কি করে ভালো হবে সেটা নিয়ে আলোচনা করছেন, তখন কেউ কেউ আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই যে এই আলোচনাগুলো তো আমরা পাড়াতে করতাম, সেটা করতে করতে কি করে ওখানে পৌঁছে যাওয়া যায়। কোন লক্ষ্য থাকলে, কোন পরিশ্রম থাকলে, কোনো ভারী ভারী আলোচনা নয়, এমন সত্যিকারেরই ভারী একটা লোকজনের কাছ থেকে হালকা মেজাজে একটুখানি গল্প করবো আমাদের সবার প্রিয় সুকান্ত দাস। সুকান্ত দা, বালুরঘাট অনেক কিছু নেই, তার মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে একটা সারল্য, একটা লড়াই জীবনযুদ্ধের সঙ্গে, এবং তারপর ধীরে ধীরে পড়াশোনা করে উঠে আসে। বালুরঘাটের সেই ছেলেটা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যখন একই টেবিলে কিছু আলোচনা করে, সময় যে সম্মানটা দিয়েছে, ঠিক যদি মধ্যিখানে পিরিয়ডটা আমরা কেটে দিই তাহলে কেমন লাগে? মানে আমাদের ঝাট করে ওঠে যে আমরা চিনি সুকান্ত মজুমদারকে, ডক্টর সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বড় বড় ব্যাপার, একজন এমপি, তারপর এখন একজন মন্ত্রী। আমাদের ছ্যাঁত করে ওঠে। আর যখন কথা বলি তখন মনে হয় না এ তো সুকান্তদা। এই যে মধ্যিখানে বালুরঘাটের মানুষটা, ওই যা যে ওখানে কেমন লাগে? দেখুন, প্রথমত দেখো বললে ভালো হয় না? সেটাও হতে পারে। দেখো, তোমার সাথে তো আমার ভিঞ্চিদার সম্পর্ক, মানে আমি ভিঞ্চিদার সিনেমাটা দেখার পর থেকে আমার মনে হয়েছিল যে রুদ্রনীল ঘোষ বা আরও অনেক ভালো অ্যাক্টর তো বাংলায় জন্মেছেন এই যুগের যারা আছেন, ওটা একটা মানে কি বলবো, অসাধারণ সৃষ্টি। হ্যাঁ, অসাধারণ সৃষ্টি, ভালো। এবং তোমার অভিনয় আমাকে সত্যি মুগ্ধ করেছে। তারপর থেকে আমি আজকে ক্যামেরার সামনে বলছি তা নয়, তুমি জানো যে ভিঞ্চিদা বলেই তোমাকে ডাকি। আমি বরাবরই মানে ডাকতে পছন্দ করি। তো তুমি আর সোহিনী চক্রবর্তী সম্ভবত, সরকার, চক্রবর্তী না, সোহিনী সরকার। সোহিনী তোমার বালুরঘাটেও গিয়েছিল? হ্যাঁ, পুজোর সময়। হ্যাঁ, পুজোর প্রোগ্রামে গেছিল। তো দেখো, আমি সত্যি কথা বলতে যখন মাঝে মাঝে পেছনের দিকে তাকাই, আমি খুব একটা তাকাই না পেছনের দিকে, কারণ আমি আমার লাইফ বালুরঘাট তো অনেক, আমার যদি শুরু দেখা যায়, বালুরঘাট অনেক বড় জায়গা, ভালো জায়গা, মিউনিসিপ্যালিটি। আমার অ্যাকচুয়ালি লাইফ শুরু হয়েছিল
রাধিকাপুর বলে একটা ছোট্ট সীমান্তবর্তী গ্রাম, মানে কতটা সীমান্তবর্তী আমি বলছি তোমাকে। স্টেশনে নামবে রাধিকাপুর স্টেশনে, এবং তখন সেটা একটাই জেলা ছিল, পশ্চিম দিনাজপুর জেলা, কারণ পূর্ব দিনাজপুর পাকিস্তান বা বাংলাদেশে চলে গেছে। একদম। তো রাধিকাপুর স্টেশন থেকে নেমে যেখানে ইঞ্জিনটা দাঁড়ায়, তখন আমি যখন ছোটবেলায় যেতাম তখন স্টিম ইঞ্জিন বিরাট সাইজ ছিল, আর ভয় ভয় লাগতো কি যেতে। আমার এখন আবছা আবছা মনে পড়ে মা বাবার হাত ধরে রেল লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো সেখান থেকে স্টেশনে যেখানে দাঁড়ালো, সেখান থেকে খুব বেশি হলে 100-200 মিটার হাঁটতে হবে বাংলাদেশ। এই বাপরে। এতটাই সীমান্তবর্তী গ্রাম। তার সেখান থেকে জীবন শুরু, কারণ মানে বাবার যে বাড়ি, মানে বাবার বাবা অর্থাৎ ঠাকুরদা যাকে আমরা বলি, এখন তো সবাই দাদু হয়ে গেছে, এখন ঠাকুরদা ঠাকুরমা এসব শোনা যায় না, দাদু বলে সবাই। তো আমাদের বাংলাদেশ থেকে আসার পর তারা সেখানে সেটেল হয়, এবং বাড়ির পাশে টাঙ্গন নদী, মানে আমাদের বাড়িটা এখনো আছে, ওখানে আমার কাকুর পরিবার থাকেন। নদী, তারপরে হচ্ছে একটা উঁচু রাস্তা ছিল যাকে মাটির রাস্তা, তাকে সড়ক বলা হতো তখনকার দিনে, আর তারপরে নিচু এরকম ঢালু হয়ে যাচ্ছে গিয়ে আমাদের বাড়ি। মাঝখানে আর কিছু নেই, নদী আর আমাদের বাড়ির মাঝখানে হচ্ছে সড়ক। আচ্ছা। এইরকম জায়গা ছিল। আমি ওই নদীতে স্নানও করেছি, আমাদের রান্নাও ওই নদীর জলে হতো, টিউবওয়েল ছিল না তখন। এবং মানে যা দৈনন্দিন কাজ, ওই জল খাওয়া, ওই জলে স্নান করা, ওই জলেই ইয়ে হওয়া, মানে জামা কাপড় কাছে যাই বলুন না কেন, বা অন্যান্য প্রাত্যহিক কর্ম ওই জলে হতো, তখন উপায় ছিল না। সেখান থেকে জীবন শুরু হয়। এবং তারপরে বালুরঘাটে আমি শিফট হই, বাবা বালুরঘাটে চাকরি করতেন। শিফট হয়ে আস্তে আস্তে ওখানেই পড়াশুনো করা, বড় হওয়া। বালুরঘাট শহর আমাকে অনেক কিছু দিয়েছে, এবং আমার প্রিয় জায়গা বলতে পারো। এবং আমি যেহেতু পিছনে তাকাই না, কারণ আমি লাইফটাকে একটা স্তরের পর থেকে একটা পর্যন্ত আমি খুব টেন্স থাকতাম, কি হবে কি হবে। একটা সময়ের পর থেকে আমি এটাতে বিশ্বাস করি যে লাইফ যেরকমভাবে সামনে আসে, বল যেরকম ক্রিকেটের বল, খুব সুন্দর এই ধোনি সিনেমার বিখ্যাত ডায়লগটা, তুমি হর গেম পে তো ছক্কা নেই মারতে, কখনো বাউন্সার হয় তখন ডিক করতে হয়, তো কখনো লুজ বল পেলে 6 মারতে হয়। আমি মনে করি লাইফের এটাই ফিলোসফি হওয়া উচিত, যেটা আসছে সামনে ফেস করতে থাকবো, কিছু না কিছু একটা হবে। এবং সেইভাবে হয়েছে পরপর আমি যদি দেখি জার্নিটা, কোনো সময় যদি আলোচনা করার সুযোগ হয় করব। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাঝখানে কলকাতায় এসে ভর্তি হওয়া, আবার অ্যাডজাস্ট করতে না পেরে ব্যাক করে ফিরে যা বাপি বাড়িয়া, সেখানে গিয়ে হতাশা, সেখান থেকে আবার উত্তরণ, আবার লড়াই, এইরকম বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে প্রত্যেকটি মানুষের জীবনেই থাকে। আমি পিছনে খুব একটা তাকাতে মানে ইয়ে করি না, আমি ঠিক করেছি জীবনে যখন রানটা শেষ হবে, অর্থাৎ যখন একটু বাড়িতে বসে থাকবো, সেই সময় পেছন দিকটা ভাববো। বালুরঘাট ওই নদীর তীর, সেখান থেকে মধ্যিখানে সড়ক, তারপর একটা বাড়ি, একটা কল, যে কলের জলটাই ছিল সব কাজে ব্যবহার করবার, হ্যান্ডপাম্প, নদীর জল, নদীর জল, কল নয়, কলও ছিল না তখন, নদীর জল, তখন কলও ছিল, হ্যাঁ, ইলেকট্রিসিটি ছিল না। হ্যাঁ। আর বাড়ি ছিল হচ্ছে মাটির দেওয়াল আর বিচুলি বা খড়, যা বিচুলি। হ্যাঁ, তার মানে ছাউনি, সেখান থেকে শুরু হয়েছিল। এবং ওখানে হয়তো মানে আমার মানে স্টোরি শেষ হয়ে যেত। আমি একবার জলের মধ্যে পড়েও গেছিলাম, আমি সাঁতার কাটতে জানি না। তো ওখানে কি ছিল, আগে সেচের জন্য রিভার পাম্প থাকতো, হ্যাঁ, মানে এদিকে টাঙ্গন নদী, এই পারে বড় গর্ত করা আছে, অনেক বড় ডোবা বা ডোবার থেকে বড়ই বলা ভালো, রিভার থেকে জল তুলে, নদী থেকে জল তুলে এবারে ফেলা হতো, আর ওখান থেকে জমিতে যেত। ওই জলের মধ্যে আমি ডুবে গেছিলাম। তো মোটামুটি আমার ডিপ, অনেকটাই ডিপ, অনেকটা ডিপ থাকে। তো আমার পাশের বাড়ির যারা, তারা সেই বাড়িতে একটি সিনিয়র দিদি থাকতো, সে দেখতে পায়, সে কি বাঁচায়। হ্যাঁ, সে গিয়ে বাঁচায়, নাহলে সেদিনই গল্প শেষ সুকান্ত মজুমদার। যাক, সেই দিদিকে ধন্যবাদ। আমাদের আড্ডা চেনা অচেনা পুরোটাই, আমরা যাকে চিনি তার পেছনে যে অজানা কাহিনীগুলো রয়েছে, সেই কাহিনীগুলোর মধ্যে রক্ত, মাংস, ঘাম, পরিশ্রম, যন্ত্রণা সবটা রয়েছে। আর তারপর আমি বারবার ভাবছিলাম যে বালুরঘাটের এই জায়গাটা, আমি সুকান্তদার ওখানে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, মজাও করেছি, গিয়েছি, আমরা রাস্তায় একসাথে হেঁটেওছি, আর আমরা একসঙ্গে হেঁটেছি, বিভিন্ন জায়গায় গেছি। সেখান থেকে তারপর সোজা উনি যেখানে গেছেন, এইটাই খুব ইন্টারেস্টিং একটা কথা সুকান্তদা, যেটা আমাদের অনেককেই, আমাদের আড্ডা গল্প কথা যারা শুনছে, যে পিছন ফিরে তাকাবো, কিন্তু পরিষ্কার এই যারা থেকেই পিছন ফিরে তাকান,
তার থেকে যে আলাদা রকমভাবে একটা তাকানো যায় এবং নিজের কাজটা মন দিয়ে করে গেলে যে একটা জায়গায় যাওয়া যায়, সেই উদাহরণের ওই জাম্প কাটটা মধ্যিখানে, যেমন এদিকে নদী আর এদিকে বাড়ি, ওই সারাক্ষণ এই মধ্যিখানের জায়গাটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বালুরঘাট, নরেন্দ্র মোদী একজন মন্ত্রী, ইন্টারেস্টিং। তো সেই ইন্টারেস্টিং গল্প তোমাদের এগোবে। বালুরঘাট বললে যেটা না বললেই নয় সেটা হচ্ছে, জানি এটা এটা সুকান্তদাকে বলতেই হবে, বালুরঘাট মানে কোথাও একটা সংস্কৃতি চর্চার অবশ্যই একটা বিরাট নাটক, বলে দিই জায়গা, থিয়েটার নাটক। তো সেটা নিয়ে আমার মনে একটু একটু তো জানতে ইচ্ছা করবেই বালুরঘাটে। দেখুন, বালুরঘাটের থিয়েটারের যে কালচার, সে কালচার তো বহু পুরনো কালচার। বিরাট একাঙ্ক নাটকের জনক যিনি বাংলা নাটকে, মন্মথ রায়, তার সেখানে কর্মভূমি বলা ভালো। এবং শুধু তাই নয়, তার রচিত কারাগার যে নাটক, সেই সময় এমন ইংরেজ আমলে এমন একটা আলোড়ন তৈরি করেছিল যে সেই নাটককে তারা ব্যান করতে বাধ্য হয়। তো স্বাভাবিকভাবে সেই একাঙ্ক নাটক, সেখান থেকে নাটক চর্চা শুরু, বহু দল আছে সেখানে নাটকে। আমিও ছোটোবেলায় 2-একবার চেষ্টা করেছিলাম, তো যাই হোক, হয়নি হওয়া, তাহলে আমিও ভিঞ্চিতা হতে পারতাম না। তো কিন্তু পরিষ্কার এই নাটকের উপরে যারা নাটকের লোকজন রয়েছে, এই সংস্কৃতি জগতের লোকজন যারা রয়েছে, তাদের উপরে আমি পরিষ্কার, আমি নিজে এই বিষয়ে সাক্ষী, যারা থিয়েটারের আমাদের বন্ধু বান্ধব রয়েছে, তাদের ওপরে পরিষ্কার শোনা যায় সুকান্ত মজুমদারের একটা অদ্ভুত আদর থাকে, অদ্ভুত একটা ভালো লাগা থাকে, একটা সাপোর্ট থাকে। মানে এটা আমি শুনতে পাই অলিগলি পাকস্থলিতে যখন, হ্যাঁ তাই, হ্যাঁ সুকান্তদা বললেন যে এটা ভালো করে করো। একজন বিখ্যাত মানুষ যিনি পদ্ম সম্মানে ভূষিত হলেন, হরিমাধব বাবু। হরিমাধব বাবু, তিনি এই বালুরঘাটেরই মানুষ। বিভিন্ন মানুষ যখন পদ্ম সম্মানে ভূষিত হন আমাদের বাংলার, আমার খুব ভালো লাগে। কিন্তু এই হরিমাধব বাবু যখন এই সম্মানে সম্মানিত হলেন, আমি হরিমাধব বাবুকে চেনা, সুকান্ত মজুমদারকে পরিষ্কার জিজ্ঞেস করছি, কতটা ভালো লাগাটা অন্যরকম হয়েছে। দেখুন, বিরাট ভালো লাগা, তার কারণ হচ্ছে আমার জেলা থেকে কেউ তো পদ্ম পুরস্কার পাননি কোন, এবং ওনার অবদানই বালুরঘাট কলেজে পড়াতেন, যে কলেজের আমি ছাত্র। এবং হরিমাধববাবু অনেক মিথ। লাস্ট যে নাটক ওনার আলোড়ন তুলেছিল তিতীর্থ, ওনার সংস্থা, সেটা হচ্ছে দেবাংশী, এটা দূরদর্শনে পর্যন্ত দেখানো হয়েছিল। আমি তখন স্টুডেন্ট ছিলাম। তো স্বাভাবিকভাবে তার সাংসদ হওয়ার পর তার বাড়িতে আমার মোটামুটি 2বার কি 3বার যাওয়ার সুযোগ হয়েছিল। অসুস্থ ছিলেন তখন, বয়স হয়ে গেছিল খুব। আমার আজও মনে আছে যে আমি তখন দার্জিলিং গভর্নমেন্ট কলেজে চাকরি পেয়েছি, চাকরি করছি, তখন ওখানে একজন বাংলার অধ্যাপক ছিলেন, আমরা কৌশিকদা বলতাম, এখন আমার পুরো নামটা মনে নেই। তো কৌশিকদা কলকাতারই মানুষ, উনিও নাটক টাটক লিখতেন, ইংরেজির অধ্যাপক কিন্তু নাটক লিখতেন বাংলায়। উনি বলেছিলেন আমাকে যে তোদের ওখানে মিথ চালু আছে জানিস? আমি বললাম হ্যাঁ, কী মিথ বলুন। বলছেন উনি যে বালুরঘাট বাস স্ট্যান্ডে নেবে যদি কোনো রিক্সাওয়ালাকে বলা যায়, তখন এই টোটো ফোটো আসেনি, সেই যুগের কথা বলছি, 2008, 9, 10 এই প্যাডেল রিক্সা। হ্যাঁ, প্যাডেল রিক্সা। তো সেই রিক্সাওয়ালাকে বললে পরে যে হরিমাধব বাবুর বাড়ি যাব, এবং প্র্যাকটিক্যালি নিয়ে যেতে পারতো। এই ধরনের মানে মিথ ছিলেন আর কি, পরিষ্কার, আর বলতে হতো না যে কোন গলিতে কোন বাড়ি, কোন বাড়িটা। এই ধরনের মানুষ ছিলেন, এবং বহু শিল্পী তৈরি করেছেন। তিতীর্থ সংস্থা তার নিজের হাতে তৈরি, তার একটু ভগ্নদশা হয়েছে বর্তমানে, আমিও চেষ্টা করছি কিছু করা যায় কিনা। আমি তো আহ্বান জানাবো যারা এই লাইনটাকে ভালোবাসেন, কাজ করেন, তাদের সবাইকে যে আসতে, একসাথে আসুন, আমরা তিতীর্থকে আরও একটু ভালো করে তৈরি করি। তার এই পদ্ম পুরস্কারটা তার সারা জীবনের যে সংগ্রাম, তার প্রাপ্তি। আমার একটু খারাপ লাগছে যে উনি যদি থাকতেন, গত বছরই ওনার মানে উনি তার স্থূল দেহ ত্যাগ করেছেন। তো উনি জীবিত থাকা অবস্থায় পেলে আমি খুব খুশি হতাম। 1 বছর পরে পেলেন, কিন্তু তবুও ওনার যে কাজ, আমার মনে হয় এই কাজ বহু মানুষকে, কারণ দেখুন নাটক করা তো সহজ বিষয় নয়। আপনি ভালো জানেন, মানে তুমি ভালো জানো যে এখন নাটক করে আর গাচ্ছাদনের ব্যবস্থা হয় একদমই নেই। এবং যারা এই ছোট ছোট শহরে, মফস্বল শহরে নাটকটাকে বাঁচিয়ে রাখতে চায়, তাদের জন্য এটা অনেকটা অনুপ্রেরণা যোগাবে বলে আমার মনে হয়। না, এটা খুব ইন্টারেস্টিং সুকান্তদা। সেটা হচ্ছে যে কি হয়, এক একটা মানুষের জন্য আমরা
ওভারঅল কতগুলো আমাদের পশ্চিমবঙ্গ এত বড় একটা রাজ্য, এত ধরনের তার মাটি, তার গড়ন, তার আবেগ, সেই জায়গাগুলো ওপর ওপর জানি। কিন্তু যখন তোমাদের মতো মানুষ যখন একটু মানুষের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আলাদা হয়ে ওঠেন, তখন আমরা সেই জায়গাগুলোকে জানবার সুযোগ পাই। এবং এই কথাটা শুনতে শুনতে আমার মনে হলো, আমি জানি না এখানে যারা বালুরঘাটের বা পার্শ্ববর্তী এলাকার মানুষ রয়েছেন কাছাকাছি, যে অন্তত এইটুকু নিশ্চিত, আমি অন্য সাবজেক্টগুলো শুধু বাদ দিচ্ছি, শুধু যারা শিল্পী রয়েছেন, যারা নাটকের লোকজন, আমি এটা বলতে পারি যে তাদের এই নাট্যশিল্প বা নাট্য চেতনা তৈরি করবার জন্য যে জায়গাগুলো, সেইখানে কিন্তু একটা সহযোগিতার হাত, একটা পোক্ত হাত আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা যারা থিয়েটার নাটক করে বড় হয়েছে, আমারও মফস্বলে হাওড়া। এবং আমি মনে করি রুদ্র, যে দেখো বাংলা বাঙালিকে বিশেষ কতগুলো স্যালিয়েন্ট ফিচার দ্বারা চেনা যায়। তো সেটা প্রত্যেকটা জাতিরই হয়তো আছে, আমি যতগুলো জাতি দেখার সুযোগ পেয়েছি, কিন্তু বাঙালির ক্ষেত্রে এটা আরও বেশি প্রমিনেন্ট। তার মধ্যে নাটক, এবং নাটকের মধ্যে দিয়ে সামাজিক বার্তা বা রাজনৈতিক বার্তা দেওয়া, সে পথনাটিকা হতে পারে, বা উৎপল দত্তের টিনের তরোয়ার হতে পারে, বা এই ধরনের যে নাটকগুলো আছে যার মধ্যে দিকে দিয়ে কোনো রাজনৈতিক বার্তাও যেতে পারে। এটা কিন্তু বাঙালির হচ্ছে সংস্কৃতি বা বাঙালিয়ত্ব যদি তাকে বলো, বা বাঙালি আনা, তার কিন্তু একটা অন্যতম স্যালিয়েন্ট ফিচার, যেটা জলজল করা দরকার। এবং সেই জন্যই আমার মনে হয় যে বাঙালি এবং বাঙালিত্ব বা বাঙালি আনা কিছু টিকিয়ে রাখতে হয়, বাঙালির নাটককে টিকিয়ে রাখতে হবে। নাটক হচ্ছে একটা ইন্টিগ্রাল পার্ট অফ বেঙ্গলি কালচার। হ্যাঁ, একটা বড় মানে ওই সিদ্ধানার যে কশেরুকাগুলো থাকে, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ। আমি গল্প করতে করতে একটা জিনিসের জায়গায় আপনাদের জানি, কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছিল যে হরিবাবুর মতোই যখন আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের বোমবাদা, তিনি যখন পদ্ম সম্মানে সম্মানিত হলেন, তো তখন সুকান্তদা গিয়েছিলেন তাকে অভিবাদন জানাতে। এবং আমারও সৌভাগ্য হয়েছিল যে একই সঙ্গে যাওয়ার। বোমবাদা বাড়িতে এমনি যাই, এমনি আড্ডা মারি, কিন্তু এই দিনটা যাওয়াটা, মানে সুকান্ত মজুমদার, তার সঙ্গে সঙ্গে পদ্ম পুরস্কার, সেইটার একটা অন্য তিথি বলা যায় একটা। এবং সেখানে সুকান্তদা একটা ইন্টারেস্টিং কথা বলেন, তার এই সংস্কৃতি শুধুমাত্র পড়াশোনার জগৎ যেটাকে নিয়ে সুকান্তদা থাকেন, বটনি, উত্তরবঙ্গ ইউনিভার্সিটি, বালুরঘাট, এই সমস্ত কিছুর পর যখন তিনি পরিষ্কার এসে বলেন যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে যে খবরগুলো আমাদের মন খারাপ করে, এমনটা তো হওয়ার নয়, সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিটাকে সাহায্য করবার জন্য আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটাই করব। এইটা না কোথাও পরিষ্কার একজন শিল্প অনুরাগী কি হয়, যারা রাজনৈতিক ক্ষেত্রে সফল হন, যাদের দিকে মানুষ তাকিয়ে থাকেন, তারা মনে করেন যে অনেকেই মনে করেন যে চলতে ফিরতেই তিনি নিশ্চয়ই জিন্দাবাদ কর্মসূচি সফল হোক এটা বলছেন। তার বাইরে যে একটা দাদা রয়েছে, বলছিলাম দাদা খুব আদরের একটা শব্দ, মানে ওই দাদা নয়, একটা বিশ্বাসের শব্দ, সেই জায়গাটা পেয়েছি। সুকান্তদার সঙ্গে যখন আড্ডাই হচ্ছে এই বিষয়টা নিয়ে, এই দাদা টাদা বলতে গিয়ে উঠে এলো স্কুল কলেজে এই ডানপিটে ছেলে, তাদের মধ্যে একটু দাদা টাদা হওয়ার প্রবণতা আছে। যে স্কুলে পড়াশোনা হয়েছে সেইখানে এরকম দুষ্টু কেউ ছিল, মানে যে বিরক্ত করতো সবাইকে, তারপর সবাই মিলে একটু দিয়ে দানাদান হয়েছে তা কেউ বা কিছু না, আমরা সেই সময় বড় হয়েছি না, যখন দুরন্তপনাটা একটা পার্ট অফ দ্য লাইফ ছিল। আমরা স্কুলের টিফিন আওয়ারে কাবাডি খেলতাম, এবং আমাদের প্রচুর বন্ধু বান্ধব ছিল যারা শুধু খেলতো আর পড়াশোনা করতো না। ওটাই ভালো লাগে। ওটাই ভালো লাগতো তাদের। আমি চেষ্টা করতাম দুটোকে ব্যালেন্স করার জন্য, কখনো পড়াশোনার দিকে একটু বেশি নজর, কখনো ইয়ের দিকে, খেলাধুলোর দিকে চেষ্টা করা। ভালো খেলোয়াড় ছিলাম না কোনো না, কিন্তু কোনটা খেলতে ভালো লাগে? আমি ক্রিকেট খেলতে বেশি ভালো লাগতো, কারণ আমাদের সময় ক্রিকেটই সব থেকে জনপ্রিয় করা। কিন্তু আমি ক্রিকেট এবং ফুটবল নিয়মিত খেলতে যেতাম। বাড়ি থেকে সাইকেল নিয়ে একটা দূরে মাঠ আছে, সেখানে চলে যেতাম খেলতে। হ্যাঁ, সেখানে ক্রিকেটও খেলেছি, ফুটবলও খেলেছি, আর খেলার জন্য মারও খেয়েছি প্রচণ্ড। মা ধরে বেধরো, মানে যাকে বলে কেলা নিয়ে দিয়ে দানাদান। দিয়ে দানাদান। তো বন্ধু বান্ধবদের সাথে মারামারি কম হতো। তার কারণ হচ্ছে
ভালোবাসতো সবাই। আমি এমনি ঝগড়াঝাটি হতো, কারণ আমি এই প্রথম থেকে কলেজে সিআর ছিলাম, এই ক্লাসের রিপ্রেজেন্টেটিভ। তো ভোটাভুটি করে মানে জিততে হয়, হতো আর কি, কে কাকে চায় আর কি, এরকম হতো। আমি বেশ কয়েক বছর লাগাতার সিআর ছিলাম। হ্যাঁ। আর যেহেতু যে স্কুলে পড়েছি সেই স্কুলের প্রথম দিককার স্টুডেন্ট ছিলাম, স্বাভাবিকভাবে অসুবিধা রেজাল্ট তো ভালো হতে মোটামুটি হতো, খুবই মোটামুটি। মোটামুটি হতো। আমরা না ছোটবেলা একটা কথা শুনেছিলাম, বিনয়ের ঝাউ গাছ, ঠিক আছে, মানে যে গাছটার দাপট অনেক বেশি কিন্তু সে কখনো তার দাপট দেখাতে চায় না। এখানেই না যে যে যত বেশি করে ভেতরে ভারী হয়, সমৃদ্ধ হয়, সে কিন্তু পরিষ্কার বাইরে থেকে ঝুঁকেই থাকে, আমি কিছু নেই বলে। হ্যাঁ, আমার সামনে যেমন এক দাদা বসে রয়েছে আর কি। তো যাই হোক, ইন্টারেস্টিং এই যে সিআর, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, সেই সিআর থেকে ক্লাসের বাইরে গিয়ে মানুষের সিআর তৈরি হওয়া, যে ক্ষেত্রে পরিষ্কার আমরা ক্লাসলেস একটা পরিষেবা, যেখানে ওই ভাগ থাকবে না, যেটা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা মানুষের জন্য একই রকম, তিনি যে ভাষার হন, তিনি যে ধর্মের হন, সবার জন্য এক যে পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছেন, সেইখানে একজন সেনাপতি, যাকে আমরা এখানে পেয়েছি, যিনি ওই ঝাউ গাছের মতোই বলছেন, না নো আমি কিছু নয়, এটা পরিবার একটা বিরাট বড় ফ্যাক্টর হয়। যেমন জেঠিমা এই যে দান দিতেন, আমার খুব অল্প সময়ের জন্য সুযোগ হয়েছিল সুকান্ত দাকে দেখা, যিনি তার ফ্যামিলিকে বিরাট, এত ব্যস্ততার মধ্যেও বিরাট ভালোবাসেন এবং মিস করেন। আমাদের মনে আছে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, সেই সময় আমি সুকান্ত দার মেয়েকে পেয়েছিলাম। আমার ফ্যামিলি তখন এখানে এসে একদম কোইন্সিডেন্টালি আর কি, খুব সুন্দর হয়ে গেছিল। আমরা মঞ্চে উঠেছিলাম, সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হচ্ছিল ফ্যামিলির। বৌদি তো তিনিও শিক্ষকতার সঙ্গে, হ্যাঁ, উনি স্কুলে পড়ান। হ্যাঁ, বৌদির পুরো নামটা দাদা? কোয়েল চৌধুরী। আচ্ছা, উনি কোন সাবজেক্ট পড়া? উনি বায়োলজিক্যাল সায়েন্স, সেম সাবজেক্ট। আচ্ছা, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। তো একটা পরিবারে কতটা ভূমিকা থাকে, একজন মানুষ তিনি এতগুলো মানুষের দায়িত্ব, তাদের নিয়ে চিন্তা, ব্যক্তিগত তো ফোন, মানে আমি কলকাতার বাড়িতে যখন দাদা তুমি থাকো, মানে তোমার সঙ্গে 5 মিনিট আড্ডা মারতে গিয়েও দেখেছি 10টা মানুষ ধরো ফোন করছে, এবং তুমি কখনো আমাকে বুঝতে দাও নি এই কথাটা ফেটে গেল, একটু দাঁড়াও, কিন্তু ওই ফোনগুলোকেও কখনো ইগনোর করনি, যে দাঁড়ান লোক এসছে কথা বলছি। এই যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা কোথাও একটা পারিবারিক, কোথাও একটা না, এই সুন্দর মানসিকতাটা তৈরি করবার ক্ষেত্রে কোথাও একটা আদর থাকে, বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে। হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ বৌদি আমাদের, যেটা সুকান্ত মজুমদারকে কোথাও একটা বুস্ট আপ করে? দেখুন, দেখো, দেখো, আমাদের যেহেতু ইন্টারভিউ দিতে গেলে দেখুন বলে অভ্যাস, তো স্বাভাবিকভাবে দেখুনটা বারবার রিফ্লেক্স অ্যাকশন হিসেবে এসে যাচ্ছে। যে কোনো পরিবারে মহিলাদের ভূমিকা মূল থাকে। আমার যে পড়াশুনো বা বিফোর ম্যারেজ যে লাইফ যদি বলি, তাতে আমার দেখাশোনা করে বিয়ে না ভালো লাগা পছন্দ? আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু কোইন্সিডেন্টালি আমাদের সাবজেক্ট এক। হ্যাঁ, কিন্তু ও পড়াশুনো করেছে কলকাতা, ও লেডি ব্রেবন, লেডি ব্রেবনের স্টুডেন্ট। আর আমি তো নর্থ বেঙ্গলে পড়াশুনো করেছি, আমি কলকাতা থেকে চলে গেছিলাম, এখানে পড়িনি আমি। তো আমার মায়ের বিরাট অবদান, নাহলে আমি সত্যি কথা বলতে ব্যক্তিগত জীবনে যে অ্যাচিভমেন্টটা, পড়াশুনো করে একটা জায়গায় পৌঁছানো, এটা আমার মায়ের অবদান। মা আমাকে ক্লাস 8 পর্যন্ত নিজে পড়াতেন, এবং তারপরে আস্তে আস্তে যখন সবাই হায়ার এডুকেশন, সেই সময় মাকে ছাড়তে হয়, তার পক্ষে সম্ভব ছিল না পড়ানো। কিন্তু তার আগে পর্যন্ত পড়াতেন, ও রীতিমতো পড়া না পারলে পরে যা হয় আর কি আগেকার দিনে। এখন তো কেউ মানে টানে না, আগেকার দিনে তো না পারলে পরে কি হতো, হ্যাঁ সে তো তুমিই জানো ভালো কথা। আবার শখ করে বাঙালি পরিবারের ছেলেমেয়েরা মোটামুটি জানে, ঠাপ্পা ঢাপ, হ্যাঁ একদম চলতো আর। তো মায়ের অবদান মানে অনস্বীকার্য। আর এই রাজনীতিতে আসার পর যদি সব থেকে বেশি স্যাক্রিফাইস কাউকে করতে হয়, সে হচ্ছে স্বাভাবিকভাবে আমার স্ত্রীকে। কারণ পুরো ফ্যামিলির বার্ডেন, 2 মেয়েকে মানুষ করার বার্ডেন, কি পড়বে, কোথায় যাবে, ড্রেস কেনা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, কী রান্না হবে, মাছ কোনটা কেনা হবে, সব তাকে করতে হয়, এবং সে স্কুল করে এইসব করতে হয় তাকে। তো তার স্যাক্রিফাইস ছাড়া কোনো মানে এটা সম্ভব ছিল না, আমার পক্ষে তো রাজনীতি করা সম্ভব ছিল না। যখন সন্দেশখালিতে
অত্যাচার চলছে, অন্যায় চলছে, তার বিরুদ্ধে যখন সুকান্তদা পৌঁছতে গেল, তাকে ঘিরে প্রায় মেরে ফেলার চেষ্টা করা। ঠিক এই সময় আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন, তাদের না অনেকে জানতে ইচ্ছা করে যে সেই সময় পরিবারের উৎকণ্ঠা কেমন, কতটা হয় এবং তাঁরা এটা কি করে সামলান। আমরা বৌদির আলোচনা করছি, সুকান্ত দাস স্ত্রীর। এটা খুব ইন্টারেস্টিং। মা একটা সময় অবধি তিনি বড় করেছেন, লালন করেছেন, তৈরি করেছেন। তারপরে জায়গাটা বড় সাপোর্ট সিস্টেম হচ্ছে স্ত্রী। কোথাও যেন তার মধ্যে লুকোনো আর একটা মা থাকে। তো সেই সময় বৌদি কতটা টেন্স থাকতেন বা স্বাভাবিক, টেন্স তো থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এবং ওই একটা ফোন, বাট শি ইজ ভেরি স্ট্রং, খুব স্ট্রং মহিলা। হ্যাঁ, আমি কয়েকটা ইন্টারভিউ ছোটো ছোটো যখন এসেছিল আমার দেখে মনে হয়েছে, মানে যখন সামনে থেকে কথা বলেছি তখন তো পরিষ্কার দিদির মতো কথা বলা, কিন্তু একজন দৃঢ়তা কতটা রেখে দেওয়া যায় সেই ক্ষেত্রে ওই যে সাপোর্ট, সেটা নিশ্চয়ই মানে দুটো মেয়েকে আগলে রেখে দেওয়া। একদম। এবং আমি চেষ্টা করি যেন কোনো স্পেশাল ইয়ে না হয়, আমার ফ্যামিলি না পায়। আমাকে গত কয়েকদিন, আমি শেয়ার করছি, কোথাও শেয়ার করিনি, আমি গত কয়েকদিন আগে আমি বালুরঘাটেই ছিলাম। তো সাংবাদিকরা এসেছিলেন, আমাদের ওখানে দুটো ক্লাব আছে সাংবাদিকদের, একটি ক্লাবের সাংবাদিকরা এসছে তাদের একটা প্রয়োজনে। তারপরে যখন সবাই বেরিয়ে যাচ্ছে তখন আরেকজন সাংবাদিক ভদ্রলোক, তিনি আমাকে বললেন যে দাদা একটা জিনিস দেখে ভালো লাগলো, আপনাকে বলছি। তাই বললাম কী বল? তো বলছি, দেখলাম যে আপনার স্ত্রী স্কুলে গেছিল, মেয়ের স্কুলে, উনিও আমাদের সাথে লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলল। হ্যাঁ, এবং বললেন যে আমিও গার্জেন, উনিও গার্জেন ওই স্কুলে, যে স্কুলে আমার মেয়ে পড়ে। তো লাইনে দাঁড়িয়ে ফর্ম তুললেন। মানে এটা তো অত্যন্ত স্বাভাবিক, কারণ আমি বেসিক্যালি বিশ্বাস করি যে আমি আজকে সাংসদ আছি, আজকে মন্ত্রী আছি, কালকে এটা থাকবে এরকম বিষয় না, এটা চিরস্থায়ী নয়। সেটা লাইফস্টাইলকে আপনি বালুরঘাটে গেলে যে কোনো সময় দেখতে পারেন যে আমার পরিবারের লোকজন, আমার মা বা আমার স্ত্রী, কোনো সময় তো গাড়ি নেই, আমার যেটা পার্সোনাল গাড়ি একটা ওয়াগনার আছে, অনেক দিন আগে কেনা, চাকরি পাওয়ার পরপরই, আমি বিয়ের পরপর কিনেছিলাম। তো সেটা চড়ে আমার স্ত্রী স্কুলে যায়। কিন্তু দৈনন্দিন প্রয়োজনে তো বারবার গাড়ি ব্যবহার করা যায় না। টোটোতে, ই রিক্সাতে অনায়াসে আমার মা, আমার স্ত্রী তাদেরকে রাস্তায় দেখতে পাবে। আমি কথাটা কেটে বলছি, কাটতে বাধ্য হচ্ছি, 100 বার কাটবো। এই কথাটা শুনে একটু কেমন কেমন লাগছে না? তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে মন্ত্রী তো পরের কথা, চারানা আটানা শিকি আদুলি নেতা হয়ে গেলি, যাদের আমরা নেতা বলে আর কি, যাদের দাপট দেখি, মানুষের চোখে জল চলে আসে, কখনো রাগে, কখনো ঘৃণায়, কখনো ভয়ে। এটাকেই যেন রাজনৈতিক নেতা বলে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টাটা হচ্ছে, পেল্লাই গাড়ি বাড়ি, মানে গলায় এত শোনা, গলা বলে একটু ছেড়ে দে, একটু কেঁদে বাঁচি মা, ঠিক আছে, গলায় গলায় চেন থাকে না, সোনার শেকল থাকে। শোনা শেকল। তার বাইরে গিয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রী খুব স্বাভাবিকভাবেই সে বলছে যে তার পরিবার কেমন করে থাকে। আমি চুপ করেছিলাম। আমি এবার বলছি আমি এটা জানি, আমি খবরটা রাখি। বালুরঘাটের আমার কিছু চেনা জানা মানুষ রয়েছেন, থিয়েটারেরও কিছু। তো কথায় কথায় যখন এটা বেরিয়ে আসে, এমনটাই বোধহয় হওয়া উচিত। আর এই কথা বলতে বলতে একজন বাবা যে বসে রয়েছেন এখানে, যিনি মন্ত্রী, যিনি রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, যার কথার মধ্যে থেকে মানুষ যেমন শিক্ষার খোঁজ পায়, রুচির খোঁজ পায়, ঠিক তেমনই খোঁজ পায় ভদ্র আচরণ কি হওয়া উচিত। তার দু মেয়ে, আজকে পশ্চিমবঙ্গে যে অবস্থাটা, সুকান্ত মজুমদার মন্ত্রী থেকে আমি বললাম যে পরিচয়টা মুছে ফেলুন, মুছেই তো মানে কখনো ক্যারি করেন না এটা ঘাড়ে করে ওজন করে, ক্যারি করার মতো কোনো জিনিস নয়, তো নিজের অ্যাচিভমেন্ট নয়, মানুষের দেয়া। এইটাই না, মানে ওই বলছিলাম, যত ভারী হয় ভেতরে, সমৃদ্ধ হয় মানুষ, তত নমনীয় হয়। মানে এটা আমরা জানি, জানাচ্ছি। ওই চেনা অচেনা, চেনা মানুষটার বাইরে আর একটা যে অচেনা মানুষ, যেটা আমাদের নিউজ ক্যামেরাগুলো খুঁজে পাওয়ার সময় পায় না, সেটা। বাবা সুকান্ত মজুমদারের চিন্তা হয় নারীদের নিয়ে যে যে ধরনের যন্ত্রণার খবরগুলো বেরিয়ে আসে, সেগুলো নিয়ে কি মনে হয়? না, একদম, কারণ নারী নিরাপত্তা নিয়ে তো পশ্চিমবঙ্গের অবস্থা আর কারো কাছে অগোচরে রাখার মতো নয়। এবং আমিও টেনশনে থাকি, বিশেষ করে যখন বাড়িতে থাকি। সে সময় আমাদের
না, আমার যে বড় মেয়ে স্বাভাবিকভাবে সে ক্লাস 10-এ এখন পরীক্ষা দিচ্ছে সিবিএসসি বোর্ডে। তো ওর বন্ধু বান্ধবের বার্থডে পার্টি হয় রেস্টুরেন্টে, কোথাও নিমন্ত্রণ করে, হ্যাঁ নিমন্ত্রণ করে, তো যেতে হয় সেখানে। ও যতক্ষণ না আসে ততক্ষণ বারবার আমি ফোন করি না, ওর মাকেই বলি, আমার স্ত্রীকে, যে দেখো ফোন করে কোথায় আছে, কি হচ্ছে। কারণ যে কোনো মা বাবারই মেয়েদেরকে নিয়ে, বিশেষ করে যেহেতু নারী সুরক্ষায় আমাদের অবস্থান এত নিম্ন দিকে আমরা যাচ্ছি, এবং একের পর এক যে ধরনের পৈশাচিক ঘটনা ঘটছে, যে কোনো বাবাই এ নিয়ে দুশ্চিন্তায় থাকে। এবং সেই অপরাধীদের যতক্ষণ না পর্যন্ত খবর ভাইরাল হয়ে যাচ্ছে, লোকে জেনে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত কিছু হচ্ছে না, হ্যাঁ, শাসক দল ঘনিষ্ঠ যদি অপরাধীরা হয়ে থাকেন তাদের পুলিশ পাশে রেখেও এরকম করে খুঁজে পাওয়া যায় না তাদের, তারা অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ। তারা ওই শুনেছিলাম জাপানে নাকি মাঝে একটা এরকম কোনো একজন বিখ্যাত ফিজিসিস্ট একটা কাপড় বা এরকম আবরণ তৈরি করেছিল, যা মানুষকে কিছুটা হলো নাকি অদৃশ্য করে দিতে পারে। বা জেমস বন্ডের সিনেমায় গাড়ি দেখেছি যে অদৃশ্য গাড়ি, বা টম ক্রুজের সিনেমায় সেই ধরনের মনে হয় হয়ে যায় পুলিশ, এরকম অদৃশ্য একটা আস্তরণ পড়ে যায় এবং তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পশ্চিমবঙ্গ পুলিশ। মজার ব্যাপার আর কি, পশ্চিমবঙ্গ পুলিশকে নিয়েও যদি নাটক টাটক লেখো আমার মনে হয় চলবে খুব ভালো। দুর্ভাগ্যজনক আর কি, যে সেটা হচ্ছে যে আমাদের পুলিশ পরিষ্কার মানুষকে রক্ষা করতে যে দায়িত্ব তার পালন করা উচিত, যারা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে তাদের রক্ষা করতেই বড় বেশি করে ব্যস্ত হয়ে গেছে। চাইবো তাদের ওই যন্ত্রণাটা কেটে যাক, তারা যন্ত্রণায় আছে এটা যে বলে। চিন্তিত প্রত্যেকটা বাবা মা, তিনি যখনই সুস্থ চিন্তার, তিনি চিন্তা করেন তার মেয়েটা বড় হচ্ছে, আর দুর্ভাগ্যজনকভাবে এটা পশ্চিমবঙ্গের পথঘাট হয়ে গেছে, যেখানে ও ফিরতে প্রবলেম হবে না তো। আমরা যারা এখানে আড্ডায় রয়েছে, আমাদের পেছনে যারা ক্যামেরা পার্সনস রয়েছে, তারা যারা ক্যামেরা করেন, যাদের আপনারা দেখতে পান না, ওই নেপথ্যের মানুষগুলো না থাকলে আমাদের এই আড্ডাগুলো দেখতেই পাওয়া যেত না। বা এখন এই কথাগুলো যারা শুনছেন, তিনি যে রাজনৈতিক মত পথের মানুষ হন না কেন, তিনি অনিশ্চয়তার মধ্যে থাকে। আমরা চাই এটা কেটে যাক, আর এটা কাটতে গেলে পরিষ্কার আপনাদের সবার আগে সতর্ক বাণী যাদের দেওয়া দরকার, সেটা তো বিরাট দরকার রয়েছে। এবার সুকান্ত দাকে বিরাট একটা কঠিন প্রশ্নের মধ্যে নিয়ে আসছে। বালুরঘাট স্কুলে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, সেখান থেকে খেলাধুলো করেছে, নাট্য সংস্কৃতির জায়গা থেকে যোগাযোগ এখনও টান রয়েছে। তার পড়াশোনায় বিরাট ভালো রেজাল্ট, নামের আগে ডক্টরেট, না কোনো জর্জিয়া ইউনিভার্সিটির নয় যা দেওয়াল থেকে কালকে মুছে দেওয়া যাবে, সেটা রয়েছে। এই মানুষটা শিক্ষা দপ্তরে রয়েছেন। শিক্ষা দপ্তরের এই যে মন্ত্রীদের যে দায়িত্ব, যারা সারা দেশ জুড়ে যা করতে চাইছে, একজন এত পড়াশোনায় ভালো মেধাবী একটা মানুষ, বেশি বড় কমপ্লেন ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ দেব আসছে, সে যখন তার এই নিজের রাজ্যে শিক্ষার এই হালটা দেখছে, এই রাজ্যের যখন শিক্ষামন্ত্রীদের দেখছে, যাদের জন্য আজকে লাইন লেগে যাচ্ছে বেকার শিক্ষিত MA BA MSc MTech ছেলেপুলেগুলোর, তার কতটা খারাপ লাগে বা তার কি মনে হয়? দেখুন, অত্যন্ত হতাশাজনক লাগে মাঝে মাঝে, তবে আবার নতুন করে মনে হয় যে না, এটা পরিবর্তন করতে হবে, এটা চলতে দেওয়া যেতে পারে না। দেখুন, গোটা বিশ্বে এই মুহূর্তে দেখো ভাই রুদ্রনিন্দা, চেঞ্জ হচ্ছে ব্যাপারটা, যে শিক্ষা কি, এখন যে শিক্ষাটা আমরা যেদিকে পৃথিবী যাচ্ছে, এখন তো ভারতবর্ষ বা কোনো একটি রাজ্য আলাদা করে নিজেকে কোকুন তৈরি করে রাখতে পারে না, এখন শিক্ষাটা হয়ে যাচ্ছে স্কিল বেসড। আগে লোকে জিজ্ঞেস করতো যে কিরে তুই MA করেছিস বা MSc MCom করেছিস, এখন কিন্তু সেই যুগ নেই। এখন এমপ্লয়াররা জিজ্ঞেস করছে তুমি কি পারো, হাতে স্কিল কি আছে। এমনকি ভারতবর্ষে শুরু হয়ে গেছে, ভারতবর্ষে জোহো বলে একটি কোম্পানি আছে, যার ভারতীয় মেল টেল হয়েছে, আপনারা সবাই শুনেছেন মাঝখানে। তারা একটা এক্সাম নেয়, এক্সামে কোনো পরীক্ষা লিখিত পরীক্ষা নয়, সেখানে স্টুডেন্টরা যায়, তাদের ডিগ্রি দেখা হয় না, কোনো ডিগ্রি নাও থাকতে পারে, তাকে একটা প্রবলেম দেওয়া হয়, সমস্যা দেওয়া হয়, তার সলিউশন তাকে করতে হবে কোডিংয়ের মাধ্যমে, বা এরকম ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেরা জেনারেলি ডেভেলপ পারে আর কি, অনেকে ইঞ্জিনিয়ারিং পাস না করেও অনেকে পড়তে পারে। তো স্বাভাবিকভাবে যারা পারে তাদেরকে স্টাইপেন্ড দিয়ে নেওয়া হয় এবং তাদেরকে চাকরিও দেওয়া হয়, তাদের ডিগ্রি দেখা হবে না।
রেকর্ডের জন্য হয়তো সে রেকর্ড হবে, হতে পারে একটা বিএ পাস করা ছেলে যে ইঞ্জিনিয়ারিং পড়েনি, কিন্তু সে এত ভালো কোডিং করছে যে তাকে সেই জায়গায় তাকে এনগেজমেন্ট দেওয়া হয়। এই যুগে শিক্ষা ব্যবস্থাটা আমূল পরিবর্তন হচ্ছে। ভারত সরকার যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তাতে সব থেকে বেশি জোর দিয়েছে স্কিল এডুকেশনের উপরে। স্কিলিংটাকে আনতে হবে। আগে যেগুলোকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলা হতো, এখন সেগুলো এক্সট্রা নয়, ওটাই আসল জায়গায় যাচ্ছে। তুমি দৌড়তে পারো, ভালো স্কিল এটা তোমার। তো এই যে বিষয়, কেউ ভালো মানে মেকানিকের কাজ জানে, এটা তার স্কিল। তো পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তনটা প্রয়োজন। আচ্ছা তাহলে তো সেই জন্যই কি প্রায় 8,500 স্কুল বন্ধ করে দিল? দেখুন, স্কুল বন্ধ যেটা হয়েছে এই রাজ্যে, এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, কারণ এত ভালো হিউম্যান রিসোর্স, এত ভালো ছাত্রছাত্রী, এত ব্রেন আমরা ভারতবর্ষের খুব কম জায়গায় পাবো। আজও বিজ্ঞানে আমি এই কেন্দ্রীয় ইনস্টিটিউটগুলোতে যাই, দিল্লি আইআইটি ডাইরেক্টর বাঙালি, সেখানে বসে তার পরিষেবা দিচ্ছে। বিভিন্ন আমাদের খড়গপুর আইআইটি যদিও বাংলায়, তার ডাইরেক্টর বাঙালি। এরকম বহু ইনস্টিটিউট আছে, আমি নাম এখন মধ্যে লিস্ট থাকলে বলে দিতে পারতাম আমি। বহু এনআইটি, বহু ট্রিপল আইটি, আইআইটি তো বলে দিলাম আমি, এবং বিভিন্ন সিএসআইআর যে গবেষণা, তার যে টপ মোস্ট সায়েন্টিস্টদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে বাঙালি। কিন্তু এর পরে আমাদের এই যে জেনারেশনটা উঠে আসছে, আপনি দেখুন, যারা ইঞ্জিনিয়ারিং পাশ করলো, আমার ধরুন 5-7 ব্যাচ আগে থেকে এবং আমার পরেও যারা পাশ করে যাচ্ছে, তাদের গন্তব্য কোথায়? আচ্ছা, আমরা যদি একটু ভাবি, গত 5 বছরে বা 10 বছরে আমাদের যে সমস্ত নাম করা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, আমাদের বেসু যেটা আর কি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ নামে যা পরিচিত, হ্যাঁ, এই দুটো টপ মোস্ট ধরা হয়। আগে যারা ভালো র্যাঙ্ক করতো জয়েন্টে, তখন দুটোর মধ্যে কোনো এদের কোনো একটা চুজ করতো। তাদের লাস্ট 10 বছরের বিভিন্ন স্ট্রিমের টপার যারা, প্রথম 5 জন, প্রথম 10 জন, যে করে তারা কোথায় আছে খোঁজ নেওয়া যাক তো। ভাতার লাইনে এখন দেখতে পাওয়া যাচ্ছে। কিছু হয়তো ভাতার লাইনে এখন থাকতে পারে, যারা এখন রিসেন্টলি বেরিয়েছে, কিন্তু আপনি 10 বছরে যাদেরকে সবার গন্তব্য হচ্ছে বাংলায় নেই, বাংলার বাইরে দক্ষিণ ভারতে কোথাও আছে। আমি নিজে গিয়ে দেখেছি, আমার ব্যাচমেট কিছু আছে, তাদের সাথে যোগাযোগই আছে, সিনিয়র যারা, তাদেরকে আমি গেছি দেখেছি, হায়দ্রাবাদে তারা আছে, বাঙালি সমিতিতে এসেছে। শুধু তাই তাদের সঙ্গে আমারও পরিচয় হয়েছে, হ্যাঁ। যে তারা বলেছেন যে আপনাদের ডক্টর সুকান্ত মজুমদার, আমরা বন্ধু, মানে হ্যাঁ, যেমন ব্যাঙ্গালোরে গিয়ে অগাধ বাঙালি যখন দেখতে পেয়েছি, এবং বলতে অসুবিধা হচ্ছিল তো কথাদের সঙ্গে কথায়, তারা বলছিল যে আমরা না এখানে চলে এসে আগে মন খারাপ হতো, এখন যারা ওখানে পড়ে রয়েছে, পশ্চিমবঙ্গে যে অবস্থা, আমাদের তাদের জন্য মন খারাপ হয়। এই যে স্কিলের কথা সুকান্তদা, যেটা তুমি বলছিলে, যে আজকে স্কিল ওরিয়েন্টেড যেখানে শিক্ষা হবে, যেখান থেকে কাজ হবে, যেটাকে নিয়ে কেন্দ্র সরকার প্রত্যেক মুহূর্তে তোমরা গবেষণা করছো, আলোচনা করছো, না আমরা চাইছি যে ন্যাশনাল এডুকেশন পলিসিটা এখানে ইমপ্লিমেন্ট হোক, কিন্তু হতে তো দিচ্ছে না। হতে দিচ্ছে না, বলছে পার্শিয়ালি আমরা হতে দেবো, স্কুল এডুকেশনে দেবো না, হায়ার এডুকেশনে দেবো। লাভ কি হবে? আমাদের এখানে খবর স্কিল তো, হ্যাঁ, স্কিল তো ক্লাস 8 থেকে শুরু করতে হবে। না, আমরা খবর পেলাম যে এখানে কেউ কেউ বলছে যে এই গরু চুরি, বালি চুরি, তারপর চাকরি চুরি, এগুলোকে নাকি স্কিল এডুকেশনের মধ্যে এখানের যারা এই সরকারের খুব ঘনিষ্ঠ পণ্ডিত, তারা নাকি সরকারকে বুদ্ধি দিচ্ছে, এবং সরকার খুব খুশি। না, সেটা হতে পারে, কিন্তু তাহলে তো তাদেরকে কালিকাট ইউনিভার্সিটিতে পাঠাতে হবে। হ্যাঁ, ও হচ্ছে তো ওখানে ওখানেই ওই ইউনিভার্সিটিতে বালি সিমেন্ট পড়ে গেছে, বলছে মে মাসের পরেই নাকি বিল্ডিং। আর তিলজলা কোথায় একটা ইউনিভার্সিটি আছে, এই দুটো ইউনিভার্সিটিতে এগুলো বিশেষভাবে। তিনজলা ল্যান্ড ইউনিভার্সিটি হচ্ছে ওরা, কি করে জলা জমিতে হঠাৎ করে পরের দিন দেখতে পাওয়া যায় যে এটা গোডাউন হয়ে গেছে। তো এই ধরনের জায়গা চলছে। কেন্দ্র সরকার আগে ছিল জল ধরো জল ভরো, এখন জলাভূমি ধরো মাটি ফেলো, এই প্রকল্প চলছে। মাটি বড় মাটি ভরো প্রকল্প। দেখুন, আড্ডা গল্পের মাঝখানে মাঝখানে অনেকগুলো অলিগলি দিয়ে আমরা হাঁটছি। আচ্ছা সুকান্ত মজুমদার, সেটা হচ্ছে যে নাটক, গান, এগুলো পছন্দের, যে কোনো অসুস্থ রুচিশীল ব্যাপারের মধ্যে পরিষ্কার সুকান্তদার সাপোর্ট আছে, জানতে পারা যায়। কোনো ছড়া, কবিতা বা আবৃত্তি মানে মনে আছে, মানে মনে করার সময় আছে? না, এখন তো আর কবিতা পড়া হয় না। তো স্বাভাবিকভাবে যখন ছোট ছিলাম
বিভিন্ন কবিতা আবৃত্তিতে নাম কম্পিটিশনে নাম দিতে হতো, যেরকম বাঙালিদের হয় আর কি। তো তখন খুব টেন্স থাকতাম আমি, তো স্বাভাবিকভাবে প্রাইজ টাইজ জোটেনি আর কি সেই সময় আর কি, ছোটোবেলা। তারপরে যখন আমি বড় হই, মানে যখন কলেজে পড়ি, তখন আমার একটা ওই কলকাতা থেকে ফিরে যাওয়ার পর একটা কায়াকল্প ঘটে আর কি, সত্যি কথা বলতে। তখন থেকে আমি স্ট্রেচ ফ্রেন্ডলি হয়ে উঠি। আমি বালুরঘাট কলেজে আমার এই 3 বছরের যে জার্নি, গ্র্যাজুয়েশনের জার্নি, সেই জার্নিতে ডিবেট, কুইজ, এই খবরটা এক্সেম্পোর, এবং আমি কালচারাল চ্যাম্পিয়ন ছিলাম আমার কলেজে। হ্যাঁ, এবার সেখানে যথেষ্ট রকম দাপট যেটাকে সেটা, এবং খুব পরিচিত মুখ ছিল আমার কলেজে। আমাকে সকলে, যে আমার ব্যাচে যারা পড়েছে 2-3 বছরে, তো সবাই চিনবে, ইনরেসপেক্টিভ অফ আর্টস, কমার্স, সায়েন্স আর কি, তারা সবাই চিনতো। হ্যাঁ, কবিতা আবৃত্তি তো করেছি। হ্যাঁ, একটু যদি 2-4 লাইন, মানে আমরা প্রশ্ন কবিতাটা সব খুব করতাম। যাহারা তোমার বিষয়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো, এই ওই ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে এই দয়াহীন সংসারে। তো ছোটবেলায় করতাম, এখন তো ভুলে তারা বলে গেল ক্ষমা করো, ভুলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। এই লাইনটা খুব দরকার পশ্চিমবঙ্গের জন্য, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। আমরা চাই যে এই বিষটাকে মানে নাশ হোক, মানে শেষ করে দেওয়ার মতো যেন শুভবুদ্ধি যেন মানুষের কাছে আসে। এই যে সবার সঙ্গে মেশার একটা স্বভাব, আমি ক্ষমতা বলবো না, স্বভাব বলবো। এবং সব থেকে বড় কথা যে আমরা যে যাই বলি না কেন, মানে সেই জায়গায় যে সুকান্ত মজুমদার যদি বলে না না ও ডক্টরেট তো কী হয়েছে, আমাদের ভয় করে, আমাদের অস্বস্তি হয় যারা আমরা ডক্টরেট নই, ওখানে আমাদের পর্দার ওপারে বন্ধুরা থাকে, ওরকম কিছু মনে করার বিষয় হয়। দেখুন, প্রচুর ডক্টরেট আছে ভারতবর্ষে, আমিও তাদের মধ্যে অতি সামান্য। হয়, আমরা যারা ডক্টরেট নই, আমরা সেই নিপীড়িত। ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি খুঁজে পেলে আমি তোমাকে ঠিকানা দিয়ে দেবো, আমাকে হ্যাঁ এটা কি 2.5 কেজি একটুখানি ডক্টরেট কিনে নেব। তো এই যে আমরা যেমনটাই হই না কেন, যারা এই ধরনের মানুষ হন, তাদের কাছে তো মানে কি আছে ডক্টরেট, এই যেমন আর কি বললো টল্লো গেছে। তবে আমি সিরিয়াসলি বলছি, আপনি আমি অন্তত যারা নই, তারা হয়তো অন্য কোনো কাজে আমরা ইন্টারেস্টিং কাজ করার চেষ্টা করছি বা করছেন আপনারা। কজন পারে তোমার মতো অভিনয় করতে, সেটা ভেবে দেখেছো কোনো না? এই ধরনের অভিনেতা হওয়া এটা ভাগ্যের ব্যাপার। আমিও তো স্বপ্ন দেখি যে একদিন আমি তোমার সাথে অভিনয় করব। না এরকম একটা থিয়েটারের প্ল্যান হোক। তো যাই হোক, আমাদের আড্ডার মাঝখানে কিন্তু পরিষ্কার সুকান্ত মজুমদার যেটা বলেছে, আমি স্ক্রিপ্ট মোটামুটি লিখে নেবো, লিখে টিকে নিয়ে করবো। আচ্ছা, এই যে বলছি যে এই যে নাটক সংস্কৃতি এগুলোর সঙ্গে এত ভালো যে আলাপ, এই যে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, এর মানে কি মনে হয় একজন শিক্ষাবিদ হিসেবে, একজন অধ্যাপক হিসেবে, একজন মাননীয় মন্ত্রী হিসেবে, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে, এমনি এই যে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, এ বলতে কবি কি বোঝাতে চাইছেন? দেখুন, আমার যেটা মনে হয়, যেহেতু কবি রাজনীতিক ব্যক্তিত্ব একজন, আমার এটা তো মনে হচ্ছে যে দলবদলের বার্তা দেয়া আছে। এই যে বিধায়ক জয়েন করানো, এপাং থেকে ঝপাং ওপারে, আমরা সবাই ড্যাং ড্যাং, মানে কাজকর্ম নেই, ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবো, চুরি জামা। বিরাট দার্শনিকের কথা যে সবাই ড্যাং ড্যাং। তো তাহলে আজকে প্রজাতির আছে কি ঠ্যাং, সেটাও আছে কিন্তু। হ্যাঁ, নিজেই কিন্তু খুব চিন্তার বিষয়। মানে আমি বায়োলজিস্ট হিসেবে আবার এখানে ঢুকে যাচ্ছে আমি ওই ইয়েতে, যেখানে ইভলিউশনের গুরুতত্ত্ব কবি মানে বিবর্তনবাদ, সেই বিবর্তনবাদ নিয়ে মনে হয় অনেক কিছু ভেবেছে। আমার মানে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে একজন মানুষের মধ্যে এত ট্যালেন্ট কিভাবে হতে পারে। মানে একদিকে তিনি রাজনৈতিক বার্তা দিচ্ছেন, তুমি আমার দল থেকে অন্য দলেও ঝাঁপ দিতে পারো, তুমি ও কেন যাবে ওদিকে, তুমি বরঞ্চ এদিকে চলে আসো, এপাং থেকে ঝপাঙে চলে যাও, এবং ঝপাঙে গেলে পরে আমরা সবাই ড্যাং ড্যাং হয়ে ঘুরে বেড়াবো। ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানোর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ আছে কিনা? ড্যাং ড্যাং মানে কি? ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যবিহীন ঘোরা, শুধু উদ্দেশ্যবিহীন ঘোরা না, কিন্তু একদম ফ্রি হয়ে ঘোরা, মানে মাথা করে চাপ নেই পুরো। আর প্রজাতির কি আছে ঠ্যাং, এটার মানে হচ্ছে যে আমি তোমার মাজা ভেঙে দেবো, নিজের পায়ে দাঁড়াতে পারবে না, ঠিক আছে? এই যে একটা গভীর বার্তা কবি দিয়েছেন, মানে ভূভারতে আমি জানি না কজন দিতে পেরেছেন। আমার থেকে থেকে সুকান্তদা মনে হয় যে খুব বুদ্ধিমান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, এনারা একদম পাশাপাশি আসবার চেষ্টা করেননি,
ঠিক করেই বলেছেন যে চলি বলে। অনেকে বলেন চায়ের দোকানে খুব সুন্দর একটা চায়ের দোকান, তো আমাদের একটা বড় জগৎ ইউনিভার্সিটি, একদম। তো সেখানে নিয়ে আলোচনা খুব হয়। এই যে ড্যাং ড্যাং, এই যে প্রজাতির কি আছে ঠ্যাং, শুধুমাত্র ভাতা সর্বস্বতা, প্রয়োজনীয়তা হয়তো আছে, কিন্তু কাজ সেটাকে অমিট করে দিয়ে, এটা মানুষের কর্মক্ষমতা আছে তাকে ভুলিয়ে দিয়ে, তারপরে এই ঠ্যাং, প্রজাতির কি আছে ঠ্যাং এবং ড্যাং ড্যাং করে দেওয়া। ঠ্যাং তো দূরের কথা, মেরুদণ্ডটাই ভেঙে দেওয়া হচ্ছে এবার। মেরুদণ্ড কাজ করার একটি জাতির যে কর্মবিমুখতা, সেই কর্মবিমুখতা চলে আসা, সেটা অত্যন্ত ক্ষতিকর। সেই জাতি উঠে দাঁড়াতে পারে না। তো এই প্রজাতির ঠ্যাংটা শেষে প্রজাতি বা বাঙালি জাতি, এই জাতির ঠ্যাংটা থাকবে কিনা, আদৌ বাঙালি সামনে হাঁটতে পারবে কিনা। কারণ যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়, শিল্পায়ন অত্যন্ত প্রয়োজন। তো ধরুন সরকারের পরিবর্তন হলো, শিল্পায়ন শুরু হচ্ছে। যখনই শিল্পায়ন শুরু হয়, মানুষকে কিন্তু পরিশ্রম করতে হবে। আজকে অন অ্যান অ্যাভারেজ যারা যত পরিশ্রমী, তারা তত বেশি স্বাভাবিকভাবে তারা মানে রোজগার বেশি করবে, এবং যোগ্যতমের উদ্বর্তন আমাদের বিজ্ঞানেও আছে এবং সমাজেও সেটাই হয়। যারা যত বেশি পরিশ্রম করবে তারা অন্যদেরকে ছাপিয়ে যাবে। আজকে অন্যান্য রাজ্যগুলোতে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, সে যে দলেরই মুখ্যমন্ত্রী হন না কেন, তারা অনেক বেশি পরিশ্রম করছেন যে শিল্পকে কিভাবে নিজের রাজ্যে নিয়ে আসতে হবে। শিল্প কিভাবে আসবে আমার রাজ্যে? ড্যাং ড্যাং করে ঘুরে ঘুরে তো শিল্প আসবে না। আমি এখানে বছরে একটা ওই ঝালমুড়ি খাওয়ানো না বিরিয়ানি খাওয়ানোর একটা আমি সভা করব, তাতে আমি গল্প দেবো যে আমি তো আপনাদেরকে 1500 টাকা করে দিচ্ছি, আপনারা ঘুগনি বানান আর সেটা বিক্রি করুন। এটা চলতে পারে না, কোনো শিল্পপতি এই গল্প শুনবে না। সেজন্য বেশ আমার মনে হয় গত 1-2 বছর আগে বড় বড় শিল্পপতিরা ভারতবর্ষে তারা এসেছিল। তারা কিন্তু প্রমিস করেছিলেন যে এত ডলার আমরা বা এত ভারতীয় মুদ্রায় আমরা এখানে ইনভেস্ট করব। আদানি থেকে শুরু করে অনেকেই এসেছিলেন, কেউ কিন্তু কিচ্ছু করেন। আগামী 1 দশকে বলে গেছেন, 10 বছরের কথা বলে গেছেন। তারা হয়তো ভেবেছেন 10 বছরের মধ্যে নিশ্চয়ই পরিবর্তন হবে, তখন আমরা আসব। এই জায়গাটা ভাবা দরকার যে বাঙালি যুব সমাজ আগামী দিনে কোথায় যাবে। আমরা কত বছর যাদবপুর থেকে, গেসু থেকে বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং এনআইটি দুর্গাপুর থেকে পাশ করা ছেলেগুলোকে কত বছর ধরে আর ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ বা দিল্লি এই জায়গায় এক্সপোর্ট করতে থাক। আমাদের এখানেও তো, কলকাতাতেও তো তাদের কাজ দরকার। কলকাতাতে বলা হয় এই নিউ টাউনে এখন নাকি প্রচুর আইটি হচ্ছে, কিন্তু বাস্তবিকতা কি? এখানে যারা আইটি সেক্টরে কাজ করেন মাইনে কত পান? চোখের জলের মানে হ্যাঁ, লেখা রয়েছে মাইনে। এটা মাইনে বলা যায় না, মাইনে বলার মতো মাইনে নয়। ওই ছেলেগুলোই যদি বেঙ্গালুরুতে চলে যায়, তাহলে তার ডবল টাকা পাবে প্রায়, ডবল ট্রিপল পাচ্ছে। তো এই জায়গায় আমাদের ভাবা দরকার যে আমরা কতদিন এইভাবে উদ্দেশ্যহীনভাবে এই মুহূর্তে বাঙালি জাতিকে, জাল যিনি লিড করছেন তিনি সত্যিই ড্যাং ড্যাং করছেন, মানে কোনো উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। 50 বছর পর বাংলা কোথায় যাবে, তার ব্লু প্রিন্ট কোথায়? আমরা শিল্প নিয়ে আগামী 25 বছরে কি করব? কোন কোন শিল্পপতিকে ডাকবো? আমরা সব নেব, মিশালি বানালে হবে না। প্রত্যেকটি জায়গার একটা করে, যেমন ধরুন ফার্মাসি ইন্ডাস্ট্রি, এবার বায়োফার্মাতে প্রচুর টাকা দিয়েছে সরকার, 10,000 কোটি টাকা বাজেট করেছে। এর লাভটা নিতে গেলে তার প্ল্যানিং কি হবে? ফার্মা সেক্টর কোম্পানিগুলোকে আমি কিভাবে এখানে অ্যাট্রাক্ট করব, যাতে যে ছেলেগুলো আমাদের সরকারি বা বেসরকারি কলেজে বি ফার্ম পড়ছে তাদের জব ক্রিয়েশন হতে পারে। তার প্ল্যানিং নেই তো কোনো। এই যে রাজ্য বাজেট আমরা দেখলাম, রাজ্য বাজেট কেন্দ্র বাজেটের পরে হলো, সেই বাজেটে কি বলা হচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হবে। ভালো কথা, কোনো ক্ষতি নেই তাদের মধ্যে। আমি তাকে বলছি যে ঠিক আছে, খুব ভালো সিদ্ধান্ত করেছেন, বাজেটে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বাড়াচ্ছে। কিন্তু এই যে কেন্দ্র একটা বাজেট তৈরি করলো, আমরা তারা এই সেক্টরে এত টাকা, ইলেকট্রনিক্স ক্ষেত্রে আগে যেটা চলছিল, আগে থেকে ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর সব মিলে 40,000 কোটি টাকা, এগুলোকে ক্যাচমেন্ট এরিয়া তৈরি করতে হবে। মাছ তো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মাছকে যদি আমি টোপ না দিই, মাছ তো আমার কাছে আসবে না। অন্য যে টোপ পাবে সেখানে এত বড় মার্কেট, এত মানে সমৃদ্ধ ম্যান পাওয়ার নানান ধরনের, তার ইউটিলাইজেশন নেই, জিরো ইউটিলাইজেশন। এই যে সারা পশ্চিমবঙ্গ তো সুকান্ত মজুমদার ঘুরে বেড়ায়, এত মানুষের সঙ্গে কথা বলে। 2026 চূড়ান্ত লগ্নের আগে সুকান্ত মজুমদার তিনি কি বদলটা দেখতে পাচ্ছেন মানুষের ইচ্ছায়? দেখুন, মানুষ এই বর্তমান যে সরকার, সেই সরকারের প্রতি যাকে বাংলায় বীতশ্রদ্ধ বলে,
সেই বীতশ্রদ্ধ আলটিমেট পরাকাষ্ঠায় পৌঁছে গেছে, সর্বোচ্চ পরাকাষ্ঠায়। এর উপরে আর মানুষ বীতশ্রদ্ধ হতে পারে না। মানে আগে যেটা হতো না, একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বা উনি যেভাবে থাকেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার জন্য তার বিরুদ্ধে আমি অন্ততপক্ষে কলকাতায় অসম্মানজনক কথাবার্তা বলতে কাউকে শুনিনি, বা নেগেটিভ কথাবার্তা বলতে সবাই অ্যাভয়েডই করতো। মহিলা একদম বাঙালি সংস্কৃতিতে মহিলাদেরকে অনেক বেশি সম্মান সূচক শব্দ ব্যবহার করা হয়, বা সম্মানের জায়গা দেওয়া হয়, বা দেওয়া হতো বলা ভালো। তো এখন যে ধরনের শব্দবন্ধ ব্যবহার হচ্ছে বাসে, আমাদের কাছেও তো খবর আসে, আমি বাসে ঘুরি না এটা ঠিকই, কিন্তু আমাদের বিভিন্ন সোর্স থেকে খবর আসে, তাতে মানুষ প্রচুর কমন পিপল। হ্যাঁ, সুকান্ত মজুমদার যে জেলায় যে সে সামাজিক কাজ হোক, রাজনৈতিক কাজ হোক, যায়, প্রচুর মানুষের সঙ্গে কথা বলে, এবং কিছু কিছু লোকজন আছেন যারা একটু আলাদা করে হয়তো শুধুমাত্র পার্টি কর্মীদের সঙ্গে কথা বলছেন, তিনিও দরকারি কাজ করছেন। কিন্তু সুকান্ত মজুমদারের ক্ষেত্রে বলা যে ওই কাজটা করার পাশাপাশি 4 জন যদি কেউ দেখা করতে আসে, যদি সে তার পার্টির লোকও না হয়, তাকে ডেকে বলে যে হ্যাঁ বলুন কি হয়েছে। না, এটা এটা আমি বিশ্বাস করি যে আমি সাংসদ যেহেতু, যারা আমাকে ভোট দেননি, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে আমার লোকসভা কেন্দ্রে বা গোটা রাজ্যে, আমি তাদেরও সাংসদ। তাদেরও যে কাজ আসবে সেই কাজকে আমরা সেইভাবেই করার চেষ্টা করব, ঠিক যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেন। উনি পশ্চিমবঙ্গের এত লোককে, গোটা দেশে 80 কোটি, আর পশ্চিমবঙ্গে ধরুন 6 কোটি 7 কোটি লোককে উনি রেশন দিচ্ছেন রাজ্য সরকারের লিস্ট অনুসারে। তো সেই রেশনের মধ্যে তো বাছবিচার তো উনি করছেন না যে কে আমাকে ভোট দেয় কে ভোট দেন না, তাদের সবাইকে দিচ্ছেন তিনি। শুধু তাই, রাজধর্ম পালন করার জায়গাটা একদম। বা যেখানে যে রাজ্যে ধরুন আয়ুষ্মান ভারত চালু আছে, যে রাজ্যে বিশ্বকর্মা যোজনা চালু আছে, সে রাজ্যে তো কংগ্রেসকে ভোট দেন এরকম লোক নেই, এরকম তো নয়। প্রচুর মানুষ আছে যারা কংগ্রেসকে ভোট দেন, কিন্তু সেই কার্ড নিয়ে সেই কংগ্রেসের লোকও সমান সুযোগ সুবিধা পাচ্ছেন। কিন্তু বাংলার রাজনৈতিক পরিবেশটা আমাদের পরিবর্তন করতে হবে। বিগত বেশ কয়েক বছর ধরে, আমি শুধু তৃণমূল কংগ্রেসের আমলটাকে দোষ দেব না, তার আগে থেকেই এখানে বিরোধী দল করা মানে সে আমার শত্রু। তার মানে এই একসময় আমরা এটাও দেখেছি যে অন্য দল করলে পরে তার বাড়িতে বিয়ে বাড়িতে কেউ যাবে না, এই ধরনের মানসিকতা। কারণ আমরা রাজনৈতিক বিরোধী, আমাদের আদর্শগত বিরোধী, কিন্তু আমরা শত্রু তো নই। আমি চাইতে পারি না আমার বিরোধী দল কেউ করে, মানে তার আমি ভগবানের কাছে এটা চাইতে পারি না যে তার ক্ষতি হোক, সে বেলা হয়তো আমাদের ছিল। হ্যাঁ তোর ঠ্যাকটা ভেঙে যাক, এটা তো আমি করতে পারি না। সেও মানুষ, তার পরিবার আছে, হতে পারে সে আমার বিরোধী, এবং আমার বিরোধী মানে হচ্ছে সেই আমাকে স্ট্রেংথ বাড়ানোর জন্য উদ্বুদ্ধ করে, পয়েন্ট আউট করে দেবে যে হ্যাঁ আপনার যখন দৌড়ই কেউ কম্পিটিশন হচ্ছে, দৌড় কম্পিটিশন, যে ফার্স্ট হয় সে দেখে যে আমার পিছনে কে চলে এসে তখন আরো জোরে দৌড়ানোর চেষ্টা করে। তার মানে বিরোধী, সেও তো বিরোধী, কম্পিটিশনে দৌড়াচ্ছে, সে আপনাকে ইন্সপায়ার করছে আরো বেশি জোরে দৌড়ানোর জন্য। ইট শুড বি দ্য অ্যাপ্রোচ। এইভাবে আমাদের এই রাজনৈতিক বিরোধিতাকে দেখা উচিত বলে আমার মনে হয়, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা হয় না। এবং সেই জন্য পশ্চিমবঙ্গের কিন্তু একটা সামগ্রিকভাবে শাসক দল, বিরোধী দল বা অন্যান্য সব দল মিলে যে একটা সামগ্রিক চিত্র গোটা ভারতবর্ষের সামনে তুলে ধরা উচিত, সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে না। শিল্পায়নের ক্ষেত্রে কেন সরকার আর বিরোধী একসাথে কাজ করবে না? করা উচিত তো। সেই আইডিয়াগুলো একটা আমাদের রাজ্যের কোনো প্রশাসনিক যে বৈঠকগুলো বিভিন্ন জায়গায় সম্মানীয় মুখ্যমন্ত্রী করেন, সেখানে কোনোদিন কোনো জায়গায় কোনো বিরোধী জনপ্রতিনিধিকে ডাকাই হয় না। হ্যাঁ, আজ অব্দি তো আমি ডাক পাই, উনি আমার জেলাতেও যান, মাঝে মাঝে যান, আজ অব্দি আমি ডাক পাই না। আমি গেলে কি করব, কি এমন হতে পারে? আমি কি ওনার সিকিউরিটির জন্য খুব থ্রেট হয়ে পড়বো? আমার তো মনে হয় না সেরকম। কারণ আমরা বিশ্বাসই করি না যে উনি আমার শত্রু, উনি আমার বিরোধী, শত্রু নন। হ্যাঁ, আমার ভাবনা, আমার মত, আমার পথের, যখন পথের কথা এলো, আমাদের আড্ডা চলছে, তো আড্ডা এটা খুব ইন্টারেস্টিং জায়গা, আমি তুলবো, এটা আমার খুব তোলার ইচ্ছা হয়েছে। মানে টেলিভিশনে বা নিউজ মাধ্যমের কাছে এই যে বিভিন্ন টপিক অনুযায়ী যে ইন্টারভিউ, তারপর এরম প্রচুর জায়গা রয়েছে যেখানে আরও অন্যান্য ধরনের ইন্টারভিউ আমি সুকান্ত মজুমদারের দেখি, দাদা সুকান্ত মজুমদারের দেখি। অত্যন্ত পরিশীলিত, এমন কোনো কথা, এমন কোনো ভাষা নয় যেখানে অকারণ কাউকে ছোট করবার চেষ্টা, কাউকে বিব্রত করবার চেষ্টা কোনোদিন পাওয়া যায়।
যেটা মজার ঘটনা আপনি উপহার দিয়েছিলেন সেটা হচ্ছে এই আমরা খবর পেয়েছি যে আহ, জানি না সত্যি মিথ্যে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এরা যে খুব আফসোস করে যাকে গানের টিচার হিসেবে পায়নি, কল্যাণ ব্যানার্জি। তো আপনি তার পাড়ায় গিয়ে তাকে মানে অপমান বললে যেমন একটা সিলেবাস হয়ে যায়, নিজের মুখের সামনে আয়না ধরে দেওয়া সেটা একটা হয়ে যায়, আবার হচ্ছে বাংলায় একটা কথা আছে পেঁক দেওয়া, সেটা একটা সিলেবাস হয়ে যায়। তো সুকান্ত মজুমদার এই 3-4টে বিষয়কে এক করে খুব বাঙালিয়ানা বলে যে কথাটা আলোচনা হচ্ছিল সেইভাবে একটা খুব সুন্দরভাবে আওয়াজ দিয়ে আসে, এবং সেটা সারা পশ্চিমবঙ্গে মিডিয়া তো দেখেই ছিল, পাড়ায় ছেলেপুলেরা খুব ইন্সপায়ার হয়েছে। তো এই যে একদম বুকে মানে ছাতির সামনে গিয়ে একদম প্রমাণ দিয়ে দেওয়া যে যথেষ্ট হয়েছে আর নয়, এই যে এক্সপিরিয়েন্সটা, আমরা বেশ কিছু বাঙালি খুশি হয়েছি যে এটাকে দেখে। এটা কোন জায়গা থেকে মানে সিলেবাসটা তৈরি করা বা মনে হলে যেটা বলে, এবং সেখানে দাঁড়িয়ে একটা অপূর্ব ছন্দ মিলে একটা ছড়া বলেছিলেন। এখন আমি ভুলে গেছি যদিও। হ্যাঁ, হ্যাঁ, আই কল্যাণ ফিরে আয়, এরকম কিছু একটা ছিল আর। হ্যাঁ, খুঁজছে তোকে সিবিআই, এরকম কিছু একটা ছিল আর। ঠিক আছে। তো এটা রাজনৈতিক বিভিন্ন রকম মুভমেন্ট হয়, সামাজিক মুভমেন্ট বলা ভালো। তো সেটা আমাদের একটা খুব আনন্দ দিয়েছে, যে কারণে জায়গায় আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারাও নিশ্চয়ই আনন্দ পেয়েছেন। যে এভাবেও ফিরে আসা যায় বলে যেমন কথা বলা হয়, ঠিক এভাবেও জবাব দেওয়া যায় একদম। এবং উনি বলেছিলেন যে এখানে আসুক, আয় সুকান্ত আয়। আমি পরের দিনই পৌঁছে গেছিলাম বাইক ফাইক নিয়ে। আমি ভেবেছিলাম দাদা থাকবেন। পালিয়ে গেছিলে। হ্যাঁ, উনি পালিয়ে গেলেন। আবার তারপরে আমি কিছুদিন পরে আমি গেলাম যে তার আসল জায়গা, তিনি তো শ্রীরামপুরের লোক নন, তিনি হচ্ছে বাঁকুড়ার লোক, অ্যাকচুয়ালি বাঁকুড়ার তালডাংরার লোক। তো সেই তালডাংরাতে গেলাম, সেখানে গিয়ে পাঁচালি পড়লাম। হ্যাঁ, ভাবলাম পাঁচালি শুনে লক্ষ্মী না আসুক, পেঁচা তো আসবে কমসে কম, পেঁচাও এলো না। তো এরকম পরিস্থিতি। তো যেটা বিষয়, দেখুন আমি অধ্যাপক, তো স্বাভাবিকভাবে অনেকে ভাবেন যে আর 5টা অধ্যাপক যেরকম হয়, সুবোধ বালক, এদিকে একটা ব্যাগ ঝোলানো থাকবে, রাবীন্দ্রিক ব্যাগ, মানে বিশ্বভারতীর ব্যাগ। হ্যাঁ, ওই হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের। কিন্তু তারা ভুলে গেছে আমি বললাম না, আমি ছোটোবেলা থেকে ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি। তো আমি সেই ধরনের অধ্যাপক, যে যে ভাষা বোঝে সে ভাষাতেই জবাব দিতে পারি। হ্যাঁ, কিন্তু শালীনতা বজায় রেখে অবশ্যই আমি অপশব্দ। সেটা আমরা সারাক্ষণ পাই। আর যদি এই কথাটাই উঠলো, আমার একদম শেষ কথা, আপনার সঙ্গে বিচার পরিবারের একটা নিবিড় সম্পর্ক। যদি শুরুর দিকটা আমরা জানি, আবার অনেকে তেমনটা করে জানেন না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গের সঙ্গে আপনার এই যে নিবিড় যোগাযোগ, এবং তারা যেভাবে নির্ভীতে কাজ করে যান, বুঝতেও দেন না যে তারা উপকার করছেন, তারা বলেন তারা মানুষের সঙ্গে রয়েছেন, মানুষের কাজ করেন। এখান থেকেই কি পরিষ্কার, রাজনৈতিক ক্ষেত্রটা যদিও সম্পূর্ণ আলাদা ক্ষেত্র, এই যে সবার সঙ্গে মিশে যাওয়া, এই যে সবার কথা খুব গুরুত্বপূর্ণভাবে শোনা, যে না মানে তুমি আমার সমান সমান নয় তাই আমি শুনবো না, যেটা মানে আমাদের অন্যান্য প্রফেশনে প্রচুর মানুষ করেন। কিন্তু এই ক্ষেত্রে পরিষ্কার সুকান্ত মজুমদার যে অনায়াসেই এটাকে আপন করে নেয়, এই যে কথা বলে, তিনি ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডক্টরেট হন, আবার তিনি রিক্সা চালক হন, টোটো চালক হন, শ্রমিক হন, এই শেখার শুরুর যে জায়গাটা আমি বলি খুব ডিসিপ্লিনিক ওয়েতে, সেটা কি বিচার পরিবারে মানে সঙ্গের ওখান থেকে? অবশ্যই। এবং আমি একটু বড় হয়েই সঙ্গের সম্পর্কে আসি। যখন আমি ক্লাস 11 পড়ি, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে আমার যোগাযোগ হয়। তারপরে শাখায় যাওয়া শুরু, সেখানে গিয়ে বক্তব্য রাখা, যেটাকে বৌদ্ধিক বলা হয় সঙ্ঘের ভাষাতে। আস্তে আস্তে সঙ্ঘের কাজ টান করা। আমি যে ক্লাসগুলো মানে নিতে মানে বৌদ্ধিক দিতেন, যেটা হ্যাঁ, বিভিন্ন জায়গায় বৌদ্ধিক দিতে যাওয়া। আমি যেখানে যেখানে থেকেছি, সে দার্জিলিংয়ে যখন পড়াতাম তখন দার্জিলিংয়ে সঙ্ঘের কাজ করেছি। যখন শিলিগুড়িতে চলে এলাম ট্রান্সফার হয়ে, তখন শিলিগুড়িতে পড়িয়েছি। তখন আমি সেখানে সঙ্ঘের কাজ করেছি। তবে মালদাতে চলে গেলাম গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, সেখানে সঙ্ঘের কাজ করেছি। লাগাতার 22 বছর সঙ্ঘের কাজ করে সামাজিক জীবনে কাজ করে। এবং
সঙ্ঘের যে চিন্তাধারা, মোদের জীবন কদিনের তরে, তোমার মহিমা হোক মা অমর। বাহ, মা বলতে এখানে ভারতকে বোঝানো হয়েছে, ভারতবর্ষের কথা বলা হয়েছে, ভারত মাতার কথা বলা হয়েছে। আমার এই লাইনটা আমি যখন আমার বন্ধুর বাড়িতে প্রথম গিয়ে দেখেছিলাম, আমার খুব মানে বলে না যে হৃদয়ে লাগা, আহ, সেটা আমাকে খুব মানে টাচ করেছিল, মানে একদম স্পর্শ করে গেছিল। সেখান থেকে আস্তে আস্তে সঙ্গের কাজ, আত্মত্যাগ, এরকম হাজার হাজার মানুষ শুধুমাত্র দেশের জন্য, অনেকে আধ্যাত্মিক কারণে সন্ন্যাসী হন, পরিবার ছেড়ে দেন, আলাদা বিষয়, কিন্তু দেশ সমাজের জন্য পরিবার ছেড়ে দেয়া, নিজের পুরো জীবনে বিয়ে থা না করে, চাকরি বাকরি কিচ্ছু না করে, কাজ না করে, ইদং ন মম ইদং রাষ্ট্রায় স্বাহা, এই যে মন্ত্র বলা, মানে এই চারটিখানি কথা না, মানে সমাজে থেকে, সমাজের সমস্ত লালসা, ভোগ, কামনা সব থেকে দূরে থেকে এইভাবে রাষ্ট্রের সেবা করে, এটা আমাকে টেনেছিল। এবং আমি গর্ববোধ করি যে আমি সঙ্ঘের স্বয়ংসেবক, এবং সঙ্ঘ আমাকে এই ব্যক্তিগত জীবনে বা রাজনৈতিক জীবনে পরবর্তী সময় যখন আমি এলাম, এটাকে কি বলবো, পিপল টু পিপল ইন্টারাকশন বলুন, বা মানুষের সাথে মেশা, রাষ্ট্রের জন্য কিছু করবো, এই যে মানসিকতা, এইটাকে শেপ করাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং ওই যে বলছিলাম না, মন্ত্রী থাকবো কি থাকবো না, সাংসদ থাকবো কি থাকবো না, এটা পরিবর্তনশীল, আজ আছে কালকে নাও থাকতে পারে। কিন্তু আমি যবে থেকে স্বয়ংসেবক হয়েছি, যতদিন না পর্যন্ত মৃত্যু হবে, মৃত্যু পর্যন্ত, আমি আমৃত্যু পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক থাকবো। এটা কেউ পরিবর্তন করতে পারে না, এটা পরিবর্তনশীল নয়। তো স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য গর্বের, এবং সংঘ 100 বছর পূর্তি করেছে এবার। এটা বিরাট বড় ব্যাপার, কারণ 100 বছর পূর্তি কোনো সংগঠন এইভাবে টিকে থাকা এবং উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি হওয়া, এতবার মানে রাজনৈতিক আঘাত আসার পরেও, এটা চারটিখানি কথা নয়। 1925 সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াও প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু তারা কিন্তু টিকে থাকতে পারেনি, বা সেই বহরে টিকে থাকতে পারেনি, নেই এখন সেইভাবে। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পেরেছে, এবং তার মূলে হচ্ছে যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে কাজ করেন তাদের আত্মত্যাগ। এই আত্মত্যাগ ভারতবর্ষে ইতিহাসে আমার মনে হয় ভবিষ্যতে বিশেষভাবে লেখা হবে। আমি ধন্যবাদ বলতে গেলে কি একটা ফর্মাল, ধন্যবাদ হয়ে করা যায়। চলবে না। আমার মনে হয় যে আমরা আমাদের প্রিয় দাদা সুকান্ত মজুমদারের সঙ্গে যে আড্ডাটা আমি দিলাম, সেখান থেকে আমরা অনেকগুলো উলিগলিতে একটু উঁকি মারার একটা চেষ্টা করলাম। ধন্যবাদ তো বলেই ফেলবো। শুধু একটাই কথা বলবো যে এই আড্ডাটা আর অনেক বেশি হোক। আমাদের যারা আমরা পশ্চিমবঙ্গে রয়েছি, সুকান্তদার মতো দাদারা আমাদের কাঁধে হাত রেখে দাঁড়াক। আর যেখান থেকে তার এই পথ চলা শুরু, বালুরঘাটের মাটি, তার খবর কিন্তু এখন সর্বত্র, আরও ছড়িয়ে যাক, আরও সুবাসিত হোক। আর যে অন্ধকারে পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ যে চোখের জলে রয়েছে, তারা সুকান্ত দার মতো দাদার হাতটাকে ধরে সবাই মিলে যাতে লড়াই করতে বেরোন আলোর জন্য। এই বলে আমরা আমাদের আড্ডা শেষ করছি। সুকান্ত দার সঙ্গে আবার আড্ডা মারার লোভ নিয়ে আজকের এই চেনা অচেনার যে গণ্ডি আমরা টপকাবার চেষ্টা করলাম, আজকে আড্ডা এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ নিচিতা।